আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, বাংলা ভিশন নিয়মিত আয়োজন ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজে করোনার বিষয়ে যে ধরনের তথ্য আমাদের কাছে আসছে, 10,000 পার করে ফেলেছে করোনার যে কজনকে পরীক্ষা করা হয়েছে করোনা রোগের যারা আক্রান্ত হয়েছেন। আমরা সারা বছর পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ করে থাকি। একইভাবে চিকিৎসক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের অসংখ্য অভিযোগ, কিন্তু দেশের দুর্যোগগুলোতে সবসময় দেখা যায় যে তারাই মানুষের সেবায় এগিয়ে আসেন। এর মধ্যে পুলিশ সদস্যরা 10,000 যে সারা দেশে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে প্রায় 1,000 পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। চিকিৎসক যারা রয়েছেন, স্বাস্থ্যকর্মী, নার্স, আয়া, ওয়ার্ড বয়, তাদেরও মধ্যে থেকে প্রায় 1,000 আক্রান্ত হয়েছেন এই করোনা রোগে। অতএব বোঝা যাচ্ছে যে তারা কতটা ঝুঁকি নিয়ে এই দুই পেশার মানুষেরা কাজ করছেন। মানুষের কাছে এসে আমরা তাদের বিষয়ে কথা বলবো এবং তাদের সংকটগুলো কোথায় রয়েছে, কিভাবে তাদের এই সম্মুখ সারির যোদ্ধাদেরকে তাদের মনোবল রক্ষা করা যায়, তাদের সুরক্ষার বিষয়টি আরও জোরালোভাবে সামনে আনা যায়। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের বাংলা ভিশন স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইউজিসির অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ, এবং রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মুখলিসুর রহমান। আমরা আলোচনায় যাওয়ার আগে যথারীতি একটু দেখে নিতে চাই বাংলা ভিশনের প্রচারিত সংবাদ শিরোনামগুলো। 10 মে থেকে খুলছে দোকানপাট, সাধারণ ছুটি বাড়ল 16 মে পর্যন্ত। অর্থনীতি সচল রাখতেই এ সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী। দেশে করোনায় আরও 5 জনের মৃত্যু, 6,260 জনের নমুনা পরীক্ষা, নতুন শনাক্ত 688 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় সম্মুখ যোদ্ধাদের সাহস না হারানোর পরামর্শ বায়দুল কাদেরের। দুর্যোগ মোকাবেলায় ব্যর্থ সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। গার্মেন্টস শ্রমিকদের ঢাকা ফেরার ঢল, পুরো উৎপাদন চালু অসম্ভব বলে এখনই সবার কর্মক্ষেত্রে ফেরার প্রয়োজন দেখছেন না মালিকরা। আমরা আলোচনা যাওয়ার আগে বার্তা কক্ষ থেকে একটু হয়ে আসতে চাই। সেখানে রয়েছেন আমাদের বার্তার সম্পাদক মুস্তফা কামাল। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে একটু যদি জানাতেন। সর্বশেষ যে তথ্যটা আমরা বলে থাকি বরাবরই, সর্বশেষ তথ্য বলতে তথ্যটা হচ্ছে বেলা 2:30টায় স্বাস্থ্য অধিদপ্তর যে ব্রিফিংটা করে, স্বাস্থ্য বুলেটিন, ওইটাই সর্বশেষ তথ্য হিসাবে। পরবর্তী দিন বেলা 2:30টা পর্যন্ত ওই তথ্যটাই নিয়ে আমরা মূলত কাজ করি, দেশের তথ্য। আজকে হচ্ছে করোনায় মৃত্যু হয়েছে 5 জনের, আর নমুনা পরীক্ষা হয়েছে 260 জনের। ওই 6,260, এই 6,260-এর মধ্যে 688 জন নতুন করোনা রোগী হিসাবে শনাক্ত হয়েছেন। আর এই নিয়ে মোট আজকের 5 জন সহ মোট মৃত্যু 182 জন। আচ্ছা, এর সাথে যদি যোগ করি আমরা, আজকে চাঁদপুর, বরিশাল এবং সাভারে 3 জনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি এই ধরনের কিছু উপসর্গে তারা ভুগছিলেন। এই হচ্ছে মৃত্যুর হিসাব, আক্রান্তের হিসাব। এর বাইরে আজকে যেটা নতুন তথ্য, সেটা হচ্ছে সাধারণ যে ছুটিটা চলছিল সেটা 16 মে পর্যন্ত বাড়ানো হয়েছে, মর্মে প্রজ্ঞাপনও জারি হয়েছে। আর 10 মে থেকে খুলছে শপিং মল এবং দোকানপাট। সেই ক্ষেত্রে আমাদের হয়তো একটু ভিন্ন একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হতে পারে। জনসমাগম স্বভাবতই তখন বাড়বে। শারীরিক দূরত্ব রক্ষা করা, যেটাকে আমরা সোশ্যাল ডিস্টেন্স বলছি, সেটা হয়তো একটু কঠিন হবে, বিশেষ করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা এই দায়িত্বে আছেন। এই বিষয়ে একটু মাননীয় প্রধানমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন এই সিদ্ধান্তের বিষয়ে। ব্যাখ্যাটা হচ্ছে যে অর্থনীতির চাকা গতিশীল রাখা, মানুষের জীবন জীবিকা স্বাভাবিক রাখার প্রশ্নে এই সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে। দেশের বাইরে আন্তর্জাতিক বিশ্বে কোনো তথ্য কি রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? আন্তর্জাতিক বিশ্বে মৃতের সংখ্যা এই পর্যন্ত আমার কাছে যে তথ্য, 2,50,054 জন। আর দেশে দেশে আক্রান্তের সংখ্যা 36 লাখের এরই মধ্যে ছাড়িয়ে গেছে। আর আন্তর্জাতিক বিশ্বের, বিশেষত যুক্তরাষ্ট্রের বিষয়ে আজকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একসঙ্গে 2টা বার্তা দিয়েছেন। একটা একটু কঠিন বার্তা, উনি আশঙ্কা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রে করোনার মৃতের সংখ্যা 1 লাখে পৌঁছতে পারে। এই সঙ্গে উনি যেটা আশার খবর দিয়েছেন সেটা হচ্ছে এই বছরের শেষ নাগাদ করোনার একটা টিকা মিলতে পারে।
অনেক ধন্যবাদ মুস্তফা খান আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, ডক্টর এবিএম আব্দুল্লাহ, চিকিৎসকরা যে সামনের সারিতে এসে যুদ্ধ করছেন, খুবই স্বাভাবিক এই দুর্যোগময় পরিস্থিতিতে। অবশ্যই চিকিৎসকরা থাকবেন, পুলিশ থাকবেন, সাংবাদিকরাও রয়েছেন, কিন্তু চিকিৎসকরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, গত পরশু দিন পর্যন্ত বা তার আগের দিন একটা হিসেবে দেখা যাচ্ছে যে সারা বিশ্বে কম বেশি গড়ে 1.5 থেকে 2% চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন। সেখানে বাংলাদেশে 11% চিকিৎসক, অর্থাৎ যত রোগী শনাক্ত হয়েছে কোভিড-19-এ তার মধ্যে 11%ই চিকিৎসক। কেন এই মাত্রায় তারা আক্রান্ত হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে একটা কথা তো বলতেই হয় যে করোনা তো প্রায় ধরেন 3-4 মাস তো হয়েই গেল। ফ্রন্টলাইনের যোদ্ধা, এটা আমি আগেও বলে আসছি, আবার বলতেই হচ্ছে, ফ্রন্টলাইনের যোদ্ধাই কিন্তু চিকিৎসকরা। চিকিৎসক মানে ডাক্তার না, শুধু স্বাস্থ্যকর্মী সবাই, জি। ডাক্তার, নার্স, আপনি একটু আগে বলছেন ওয়ার্ড বয়, আয়া, তো মানে যারা যারা আছে সব গ্রুপের সবাই কিন্তু এই যোদ্ধা। কারণ তারা তো সরাসরি রুগীর কন্ট্যাক্টে থাকে। একজন করোনা রোগী, আক্রান্ত রোগী, ওই ডাক্তারই কিন্তু যায় তাকে আগে দেখছে, নার্সই দেখছে, বা ডাক্তার হয়তো দেখে আসলো, অর্ডারটা দিয়ে আসলো, তো মেনটেন করছে কিন্তু নার্সেই, বা ধরেন তারা অন্যান্য যারা তাকে হেল্প করার মতো আছে, ওয়ার্ড বয় বলেন, আয়া বলেন, তার খাওয়াটা দিচ্ছে, তার ওষুধটা দিচ্ছে, এগুলো কিন্তু দিচ্ছে। তো আলটিমেটলি কিন্তু তাদের আক্রান্তের একটা ঝুঁকি থেকেই যাচ্ছে, কারণ রোগটা তো ছোঁয়াচ্ছে। ওই রোগীর গায়ে হাত দিলে, তার সংস্পর্শে আসলে, তার সর্দি কাশি থাকলে যদি কাশি দেয়, তাহলে ডাক্তার তো কাছে যায় দেখে, হয়তো স্ট্যাথোটা বসাতেই হচ্ছে, তাকে গায়ে হাত দিয়ে দেখতেই হচ্ছে, তাতে কিন্তু ঝুঁকিটা অবশ্যই বাড়ে। তো একটা কারণ এখানে হতে পারে, যেটা আমি মনে করছি, যে বারবার বলে ডাক্তারদের কিন্তু একটাই দেয়, ডাক্তার কিন্তু রুগী দেখতে 2-4 জন বাদ দেন, হেসিটেট কিন্তু করে না, তারা অবশ্যই রুগীকে দেখবেই, কারণ মানবতার প্রশ্ন তো জড়িত এখানে, মানুষের সেবা দেয়, তো ওই জন্যই তো তার ডাক্তার দিতেই হবে, যত দুর্যোগ হোক। যুদ্ধের ময়দানে তো ডাক্তার যুদ্ধ করে, গোলাগুলি হচ্ছে, কিন্তু ডাক্তারকে যুদ্ধ করতেই হয়, ডাক্তার থাকে, এখনও তাকে যুদ্ধ করতেই হচ্ছে। শুধু একটা পার্থক্য একটাই, অদৃশ্য শক্তি, এইটুকুই। মানে কোনো কিছুই আমার কিছু না, শুধু আমার জ্ঞান বিজ্ঞান যাই বলে কিছুই কাজে আসছে না, ডাক্তার দেখতেছে। এখন আমি যেটা মনে করছি, ডাক্তারদের একটা দাবি শুরু থেকেই ছিল, তারা কিন্তু তাদের যে পিপি, যেটা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট যেটা বলে, তার প্রোটেকশনটা এখন আমি মনে করি শুধু ডাক্তার না, স্বাস্থ্যকর্মী সবারই এইটা বোধহয় যথাযথ হয়েছে বলে আমার মনে হয় না আর কি। ডাক্তারও চাচ্ছিল তাদের পিপিটা যেন এনশিওর করা হয়। পিপি বলতে যেখানে মাস্ক, ক্যাপ, গাউন, শোকেপ সব কিন্তু পিপির একটা অংশ, শুধু মাস্ক পরা কিন্তু পিপি বলে না, তাই তো? এবং এটা প্রপারলি যদি ইউজ করতো, আমি মনে করি যে আক্রান্তের হার কিন্তু কমতো। এছাড়াও আরেকটা কমপ্লেন কিন্তু আছে, আলটিমেটলি কিন্তু গভর্নমেন্ট পিপি সাপ্লাই দিছে, তো সেখানেও তো আবার অনেক রকমের কথাবার্তা কিন্তু চলছে যে এটা কোয়ালিটি ভালো না, 2 নম্বর বা 3 নম্বর, এত লো কোয়ালিটি, ভেজাল, এরকম কথাবার্তা কিন্তু চলছে আর কি। একে তো শুরুতে পায় নাই, তাকে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে, এরপরে যদি কোয়ালিটি লো হয় তাহলে তো তার তো প্রোটেকশনটা মানে এনশিওর হলো না আর কি। আর যদি তার প্রোটেকশন এরকম শিওর না হয়, এনশিওর না হয়, তাহলে তো ঝুঁকির মধ্যে তো সে পড়বেই। এবং আমার মনে হয় এই কারণে কিন্তু ডাক্তাররা ঝুঁকির মধ্যে পড়ে গেছে আর কি। এবং আরেকটা ব্যাপার হয়েছে পরের দিকে, এগুলো অবশ্য শুরুতে অতটা হয় নাই, অনেক রুগী আবার তথ্য গোপন করছে। আমরা জানি একজন হিসেব ব্যবসার তো মারা গেছেন, তাই তো? এটি একটি বড় সংকট অবশ্যই, কারণ রুগীরা কিন্তু তথ্য গোপন করছে, এটারও কারণ আছে। এটা ধরেন যদি কারণ বলতে চান, আমি বলতে পারি অনেক রকমের। করোনা আক্রান্তের রুগী হলেই ওকে একের অচ্ছুত মনে করে মানুষ, হীন চোখে দেয়, তার কাজ দিয়েও যায় না। ইভেন যদি মারাও যায়, তার ডেড বডি তার আত্মীয়স্বজন, ছেলে মেয়ে, নিকট আত্মীয় কাছেও যায় না, তাকে ছুঁতেও পারে না, তার জানাজা অংশ করতে পারে না, তার দাফন কামন করে কিছুই কিন্তু করতে পারে না, এমন একটা রোগ এটা আমাদের। তো সেখানে ডাক্তার কিন্তু করছে, শুধু ডাক্তার নয়, যে পুলিশরা কিন্তু অনেক জায়গায় এই দাফন কামন কিন্তু পুলিশরা করছে, তাই তো? সেখানে কিন্তু ডাক্তারদের আক্রান্ত একটা ঝুঁকি রয়ে গেছে। রুগীর তথ্য গোপন করছে, ডাক্তারকে বলে নাই, অন্য কিছু বলছে, ডাক্তার রুগীকে এক্সামিন করছে, এর মধ্যে সে আক্রান্ত হয়েছে। এবং এটা আরও ডেঞ্জারাস। আমি এই জন্যই রুগীদেরকে মাঝে মাঝে বলছি, রুগীদের মানে যারা আক্রান্ত, যারা কোভিড পজিটিভ, যে আপনারা কিন্তু তথ্য গোপনটা করেন না। এতে আপনি নিজেকে নিজে হয়তো ঝুঁকির মধ্যে তো রাখলেনই, ডাক্তারকে যদি না বলে তাহলে ডাক্তার রোগ ধরতে পারবেন না। এবং আপনি এক্সামিন করলে এই ডাক্তার আরও কয়েকজনকে দেখবে, সবার মধ্যে কিন্তু ছড়াই দেবে, আপনি নিজেও ছড়াবেন, ডাক্তারের মাধ্যমে সবার মধ্যে ছড়াই দেবে, আলটিমেটলি কিন্তু এইভাবেই ছড়াচ্ছে। তো আসলে যেটা আমি বলছিলাম, ডাক্তাররা কিন্তু এইভাবেই বিভিন্ন ক্ষেত্রে, ডাক্তার, নার্স সবাই এইভাবে কিন্তু তাদের আক্রান্তের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এবং ওয়ার্ল্ডে যেটা আপনি বললেন, বাইরে পার্সেন্টেজ এটা কমই, অনেক ডাক্তার কিন্তু মারা গেছে, চায়নাতে কিন্তু অনেক ডাক্তার মারা গেছে, তারপরে 5 জন মারা গেছেন, স্বাস্থ্যকর্মী সহ অনেক স্বাস্থ্যকর্মী সহ। ইভেন ইটালিতে কিন্তু 100-এর উপরে ডাক্তার কিন্তু মারাও গেছে। যদিও যাই হোক, আমাদের কিন্তু আজকেও একজন দুজন ডাক্তার কিন্তু মারা গেছে। আপনি জানেন, একজন আর্মির,
কিন্তু ভালো মানুষ ছিলেন, অত্যন্ত, হয়তো সরি এটা আমার আগেই বলা হচ্ছিল, কর্নেল মনিরুজ্জামান, আমি অত্যন্ত দুঃখিত, সে আমার একজন প্রিয় ছাত্র ছিল, উনি একজন হিমাটোলজিস্ট, খুবই ভদ্র, খুবই নম্র। আমি অত্যন্ত দুঃখিত, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের যারা আছেন তাদের সহানুভূতি তাদের প্রতি আমার রইল, সমবেদনা রইল। আমি অত্যন্ত দুঃখিত, খবরটা পেয়ে আমার অত্যন্ত খারাপ লাগছিল। আমি এটা, যাই হোক, উনি কিন্তু একজন ভালো ডাক্তার ছিলেন, আর্মিতে ছিলেন, হিমাটোলজিস্ট ছিলেন, যাই উনি কিন্তু আমাদের মাঝে নাই। তো যাই হোক, এইভাবেই কিন্তু আসলে ডাক্তাররা ঝুঁকির মধ্যে নিয়ে কাজ করে করে নিম্নমানের বলতে পারেন পিপি নিয়ে ব্যবহার করে তাদের প্রোটেকশনটা পুরোপুরি না হওয়াতে তারা কিন্তু শুধু সেটাই নয়, প্রশিক্ষণের অভাব রয়েছে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে। আমরা এই বিষয়ে আসবো, এই বিষয়ে এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। মোখলেস ভাই, পুলিশ সদস্যরা সারা বিরুদ্ধে বলতে সমস্যা নেই যে আমরাই নানান ধরনের অভিযোগ করে থাকি পুলিশ বাহিনীর বিরুদ্ধে নানান ধরনের বিষয় নিয়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে কোনো দুর্যোগে অবশ্যই দেখা যায় সেই পুলিশ বাহিনী সবার আগে, ডাক্তার যেমন যে কোনো দুর্যোগে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা থাকেন, পুলিশ বাহিনীর সদস্যরা থাকেন, সেটা আবারও প্রমাণিত হয়েছে। যেটি ডাক্তার আবদুল্লাহ সাহেব বলছিলেন যে বাবা মারা গেলে সন্তান কাছে যাচ্ছে না, দাফন করতে দিচ্ছে না এলাকাবাসী, সেখানে রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সেই পুলিশ সদস্যরাই তাদেরকে দাফন করাচ্ছেন। মানে এটা মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, এবং এই দুর্যোগের মধ্যে অবশ্যই এটা আমাদের পক্ষ থেকে বলতেই হবে যে তারা অনন্য নজির স্থাপন করছেন পুলিশ বাহিনীর সদস্যরা। সেই সদস্যরাই, সেই সম্মুখ সারির যোদ্ধারা, চিকিৎসা কর্মীদের মতো তারাও ঝুঁকির মধ্যে অতিমাত্রায়। আমি শুরুতে বলেছি যে তাদের আক্রান্তের সংখ্যা প্রায় 1914 জন সোমবার পর্যন্ত তারা আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন বেশ কয়েকজন। কেন এমনটি হচ্ছে? দেখুন, যে কারণে আমাদের চিকিৎসক সমাজ এবং স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত আছেন, ইভেন একজন ক্লিনার থেকে শুরু করে একজন বিশেষজ্ঞ ডাক্তার পর্যন্ত, তারা যে কারণে আক্রান্ত হচ্ছেন, ঠিক একই কারণে কিন্তু পুলিশও আক্রান্ত হচ্ছে। এখন ভাইরাস ঘটিত রোগ, এই কোভিডটা নতুন, এটা আমরা করোনা বলছি নতুন ভাইরাস, কিন্তু এর আগে ভাইরাস ছিল, এবং সেটাকেও ফিজিশিয়ানরা, ডক্টর সাহেবরা এটাকে কিন্তু কোনো না কোনোভাবে মোকাবেলা করেছেন, ট্রিটমেন্ট দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো একটা গোপন, একটা সিক্রেট, একটা মনে হয় যে একটা অশরীরী আত্মা, মানে একটা প্রাণ হরণ করার একটা উত্তাল নৃত্য নিয়ে মানব সমাজের উপর ঝাঁপিয়ে পড়েছে, মানব সভ্যতাকে ধ্বংস করে সমস্ত মানব জাতিকে ধ্বংস করার একটা প্রক্রিয়া অবলম্বন করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমরা অনুভব করতে পারছি না। শুধুমাত্র অদৃশ্য শক্তি। এটা যদি সম্মুখ সমরের মতো কিছু হতো, আমার সামনে আসছে, যেমন ক্রিমিনালরা পুলিশের সামনে আসে, পুলিশ তখন টের পায় যে তার সাথে কিভাবে লড়তে হবে, কিন্তু এই অশরীরী আত্মা, এই অশরীরী একটি অস্তিত্ব, এই অস্তিত্বকে মোকাবেলা করার মতো জ্ঞান বা সেটাকে মোকাবেলা করার মতো তাদের যে কলাকৌশল, সেগুলো কিন্তু তাদের পুলিশের কখনো জানা ছিল না। কিন্তু মুশকিলটা যেটা হয়েছে সেটা যে তার সামনে মানবিক বিপর্যয় ঘটছে। এখন যত রকমের মানবিক বিপর্যয় এ পর্যন্ত ঘটে এসেছে, প্রত্যেকটি ক্ষেত্রে পুলিশ সমালোচিত হোক আর প্রশংসিত হোক, তাকে কিন্তু যেতেই হয়েছে। ধরুন কোনো একটা জায়গায় বিভৎস রকমের অগ্নিসংযোগ হয়েছে, মানুষ যেখানে ছুটে পালাচ্ছে পুলিশকে সেখানে যেতে হচ্ছে, অথবা বোমা বিস্ফোরিত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেই সময় পুলিশকে গিয়ে উদ্ধার করতে হচ্ছে। তাদের এই কাজের ধরনটার জন্যই তারা কিন্তু এই ধরনের দুর্বিপাকের মধ্যে কাজ করার একটি অভিজ্ঞতা তাদের আছে, এবং তাদেরকে যে ঝাঁপিয়ে পড়তে হয় কারণ কাউকে বলতে হয় না। এখন কোভিড-19 ক্ষেত্রে যেটা হয়েছে, তার সামনে মানুষের মৃত্যু হচ্ছে, সেই লাশটাকে কেউ ছুটছে না। সে লোক সমাগমকে দূরে ঠেলে বাড়ির ভিতরে পাঠিয়ে দেওয়ার তার একটা দায়িত্ব এসে পড়েছিল। যখন প্রথম দিকে আমরা লকডাউন যদিও বলি নেই, আমরা ছুটি বলেছি, এটা কম্পালসরি ছুটির মতো, এবং বলা হয়েছে তাদেরকে যে লোকজন কেউ বাইরে থাকবে না। পুলিশ কিন্তু একটু কড়া ভূমিকা নিয়েছিল সেই সময়, এবং সেই কড়াকড়ি ভূমিকা নেওয়ার সময় কিন্তু আমরা প্রথম দিকে দেখেছি, প্রথম 2-4 দিন কিন্তু মানুষ একটি কোভিডের ভয়েও যখন আতঙ্কগ্রস্ত হয়েছে, পুলিশের কড়াকড়িতেও কিন্তু কয়েকজন পুলিশ সদস্যের অতিমাত্রায়। আমি বলবো এটাই যে ওটা আসলে সমালোচনা করার জায়গা ছিল না তখন। এই পুলিশের যে কড়াকড়িটা ছিল, সেই কড়াকড়িটা স্বাগত জানানো উচিত ছিল, যেভাবে স্বাগত জানিয়েছে ভারতীয় সাধারণ মানুষ। ভারতীয় পুলিশের তুলনায় বাংলাদেশের পুলিশ
সেরকম কোনো ধরনের কড়াকড়ি আরোপ করে নেই, সেই ধরনের কোনো রকমই ওই লাঠির আঘাত করে নেই। ভারতীয় পুলিশ যেভাবে করেছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন যেটা দেখতে পেয়েছি যে তাদের নিষ্ঠুরতম উপায়ে ভারতবর্ষে কিন্তু এই পুলিশের তৎপরতা ছিল এবং এর ফল কিন্তু ভারতবর্ষ পেয়েছে। ভারতীয় এই 130 বা 40 কোটি জন অধ্যুষিত একটি দেশে যেভাবে লকডাউন কার্যকরী করেছে, যেভাবে মানুষের উপর ইম্পোজ করেছে, পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক এক একটা স্টেটের গিয়ে আরেকটা স্টেটে আটকা পড়েছে, তাদের খাবার নাই, তাদের দৈনন্দিন জীবন চলাফেরার কোনো সুযোগ সুবিধা নাই, কোনো কিছু। এই মানবিক বিপর্যয়ের মধ্যেও সেই সরকার কিন্তু বিন্দু মাত্র আমি আপনার মাঝখানে একটু কথা বলি। যেটা সমালোচিত হয়েছে সেটা আমি বলবো, যেমন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছে যশোরে একজন সহকারী কমিশনার একজন বয়োবৃদ্ধকে কান ধরে উঠবোস করালো, যে এটা অবশ্য চোখে লাগে, বুঝিয়ে বলতে পারে ঠিক আছে, শারীরিকভাবে কঠোর একটি বিধি ব্যবস্থা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসুক, কিন্তু পুলিশ সদস্য কয়েকজন, আমি বলবো সবাই না, কয়েকজনের অতি উৎসাহের কারণে, যেমন ওইখানে যেমন একজন বয়োবৃদ্ধ মানুষকে ওর কান ধরে উঠবোস করালো, আবার পুলিশের কয়েকজন সদস্য অতি উৎসাহী হয়ে এরকম কয়েকজন বয়োবৃদ্ধ মানুষকে যেভাবে লাঠিপেটা করলো, ওইগুলোই বোধহয় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিল। যখন কোনো যুদ্ধাবস্থা তৈরি হয়, করোনার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু এটা একটা যুদ্ধাবস্থা, নিঃসন্দেহে। হ্যাঁ, আপনি একটা যুদ্ধাবস্থা যদি তৈরি হয়, সেখানে যোদ্ধা যেমন মারা যায়, সাধারণ মানুষও কিন্তু মারা যায়। সাইড এফেক্ট পড়ে। এটা হলো যুদ্ধের একটা কুফল। আমি আমার লোকদেরকে মাঠে নামিয়ে দিয়েছি যে জোর করে হোক, জবরদস্তি করে হোক, শক্তি প্রয়োগ করে হোক মানুষকে ঘরের ভিতরে রাখতে হবে। এখন জনে জনে যদি সে গিয়ে বোঝাতে থাকে যে ভাই তুমি যাও, ঘরের ভিতরে যাও, এটা হবে সেটা হবে, সে কোনো মতেই, মানুষের অসচেতনতা অবশ্যই রয়েছে এখানে। সেই ক্ষেত্রে তারা কি একটা জেনারেলাইজ ফর্মুলা তৈরি করে যে কাজটি করলে পরে ভালো হোক মন্দ হোক, মানে কার্যকরী ভাবে সেটা সবার উপরে প্রয়োগ হয় এবং সবাই ভিতরে সন্তুষ্ট হয়ে ঘরের ভিতরে চলে যায়। সেই জায়গাটাই হলো শক্তি প্রয়োগের জায়গা। তো সেই শক্তি প্রয়োগের গেলে আজকে যখন ঘরে হাতে হাতে ক্যামেরা যখন থাকবে, তখন ক্যামেরাটা সবগুলো ক্যাচ করবে এবং যখন মিডিয়া আসবে তখন দেখা যাবে যে সে যে এত কাজ করে যাচ্ছে, সে যে একটা লাশটা ধরে কবরে শোয়াচ্ছে, সে যে জানাজা পড়ছে, সে যে খাবারগুলো, এগুলো এসেছে, এগুলো আমরা প্রশংসা করছি গণমাধ্যম পক্ষ থেকে। কিন্তু সাথে সাথে এই প্রশংসা করছেন তাদের উপর যে নিন্দা যেটা এসেছে কিছু কিছু কাজের জন্য, কিছু কিছু বিচ্যুতির জন্য, দেখুন তার ফলাফলটা কি হয়েছে। ফলাফলটা দেখুন আজকে রাস্তায়। স্বীকার করতেই হবে আমাদেরকে। আমি যদি ওই সমালোচনার জায়গাটা থেকে নিজেদেরকে একটু নিয়ন্ত্রণ করতে পারতাম, পুলিশকে যদি অতটুকু বলতাম যে আচ্ছা ঠিক আছে তোমরা করছো, আপাতত করে দাও, পরে আমরা ধরবো, তাহলেও কিন্তু আজকে লকডাউনের যে আংশিক লকডাউন হচ্ছে, আংশিক লকডাউন হচ্ছে না, আংশিক ছুটি হচ্ছে, আংশিক ছুটি হচ্ছে না, মানুষের ভিতরে যেটা রিল্যাক্টেন্ট অবস্থা তৈরি হয়েছে, সেই রিল্যাক্টেন্ট অবস্থা হয়তো বা তৈরি হতে পারতো না। আমি যেটা বলছিলাম যে ভারত কিন্তু সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, দরিদ্র পীড়িত একটা দেশ, আমাদের দেশের মানুষের মতোই মানসিকতা, একই জনগোষ্ঠীর কাছাকাছি অবস্থা, কিছু ধর্ম, কিছু বিভিন্ন এক একটা স্টেটের রাজনীতি এক এক রকম। সেখানে দেখেন তারা কিন্তু তাদের মৃত্যু হার 1%-এর নিচে, এবং তারা কিন্তু এটা সুফলটা পেয়েছে। আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, দোকানপাট ছোটগুলা খুলে দিয়েছে, খাদ্য পরিবহন, পণ্য পরিবহন খুলে দিয়েছে, পরিযায়ী শ্রমিক যারা আটকা পড়েছিল তাদেরকে এখানে ট্রেনে করে যার যার বাড়িতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছে। ওই ধর্মীয় সংগঠন যেগুলো বিভিন্নভাবে করোনা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল, মুসলমানরাও করেছে, সেখানে অন্য ধর্ম, সনাতন ধর্মাবলম্বীরাও কিন্তু সেই কাজগুলো করেছে। তাদেরকে আস্তে আস্তে সেই জায়গাগুলোর থেকে, কড়াকড়ির জায়গা থেকে একটু শিথিলতা দেখাচ্ছে, অর্থনৈতিক দিকগুলোর কথা চিন্তা করছে। তারা কিন্তু কোভিডটা আগে ছড়ানোর আগে কিন্তু এটা নিয়ন্ত্রণ করেছে, নিয়ন্ত্রণ করে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এইটা আইন প্রয়োগ যারা করেছে সেখানকার পুলিশ, তাদেরকে দিয়ে এই কাজটি করানো সম্ভব হয়েছে। পাশাপাশিভাবে রাজনীতিবিদদের প্রজ্ঞাও সেখানে কাজ করেছে, ফলে সেখানে একটা ইতিবাচক ফলাফল দেখতে পাচ্ছেন। আমাদের এখানে যেটা হয়েছে, ওই যে আমি যেটা বললাম যে ওই যে সমালোচনাটুকু, অনেক বেশি নিষ্ঠুরতা কিন্তু ভারতীয় পুলিশ দেখিয়েছে, সমালোচনায় কিন্তু আমরা দেখিনি।
সাধারণ মানুষ কিছু কিছু জায়গায় কিছু কিছু মিডিয়া সমালোচনা করেছে। থাইল্যান্ডের মতো জায়গায় তো গুলি করে মেরেও ফেলা হয়েছে, লকডাউন অ্যাভয়েড করেছে। হ্যাঁ, ফিলিপাইনে তো গুলি করে একটাকে মেরে একেবারে পুরো জাতিকে স্তব্ধ করে দিয়ে বসে আছে যে লকডাউন ইজ লকডাউন, নড়াচড়া করার কোনো উপায় নেই। আমরা হয়তো সেইভাবে যেতে পারিনি, অনেক সীমাবদ্ধতা আছে। তাছাড়াও আমাদের যে সবচেয়ে বেশি বড় অসুবিধা যেটা, সেটা হলো যে আমাদের একটা বিশাল জনগোষ্ঠীর ছোট্ট একটা জায়গার মধ্যে, এবং সেই জায়গায় আপনি একটা শহর, আপনি এখান থেকে যদি টেকনাফ পর্যন্ত চিন্তা করেন অথবা তেঁতুলিয়া পর্যন্ত চিন্তা করেন, দেখবেন যে এখানে একটা শহর থেকে আরেকটা শহরকে কিভাবে আপনি আলাদা করবেন? আলাদা করার কোনো জায়গা নাই তো, সব মানে এটা নিরবিচ্ছিন্ন। একটা শহরের পরে কিছু জায়গা খালি হয়েছে, সেখানে একটা গ্রাম শুরু হয়েছে, গ্রামের পরে দেখা গেছে যে আরেকটা উপজেলা শুরু হয়েছে, আবার উপজেলা থেকে আরেকটা শহর শুরু হয়েছে। এটা যে নিরবিচ্ছিন্ন জনবসতি, সেই নিরবিচ্ছিন্ন জনবসতিতে ভারতেও তার একটা সুবিধা ছিল যে আজকে এই স্টেট ওই স্টেট, এই শহর ওই শহর করে তারা কিন্তু লকডাউনগুলা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, কেটে কেটে, যে এই এরিয়া লকডাউন, ওই এরিয়া লকডাউন। আজকে সবুজ এরিয়া কোনোটা অরেঞ্জ এরিয়া, কোনোটা গ্রিন এরিয়া, রেড এরিয়া, এইভাবে তারা জোনগুলো ভাগ করতে সক্ষম হয়েছে। কিন্তু আমার দেশের যেটা সমস্যা, সেটা হলো ঘন জনবসতিপূর্ণ একটি দেশ। এটা ঢাকা শহর থেকে এই টেকনাফ পর্যন্ত জনবসতি একই রকমভাবে ঘনবসতিপূর্ণ, এবং আপনি কি এটা বিচ্ছিন্ন করতে পারবেন না যে আমি আজকে ময়মনসিংহ শহর লকডাউন করে দিলাম, ফলে ময়মনসিংহ শহরের তো আপনি বিস্তৃতি খুঁজে পাবেন না। এটা তো সে গাজীপুরের ময়মনসিংহের পাশে জামালপুর এটা গাজীপুরে এসে ঠিক ইন্স্যুরেন্স দেওয়া যাচ্ছে না। তো সেই জায়গাতে যে আপনি যে সামাজিক বিচ্ছিন্নতার যে কথাগুলো আমরা বলি, সেটা কিন্তু যথাযথভাবে নিয়ন্ত্রণ করা সক্ষম হয় না। স্যার, যে বিষয়টা আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে পরবর্তী পর্যায়ে এসে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের এখানে অভাব রয়েছে, কিভাবে নমুনা সংগ্রহ করতে হবে, কিভাবে মানুষের সহচর্যে যেতে হবে, বিশেষ করে যারা টেকনোলজিস্ট বা ওয়ার্ড বয় আয়া রয়েছেন এবং চিকিৎসকও রয়েছেন, তাদের মধ্যে প্রশিক্ষণ হবে। যেহেতু নতুন একটা রোগ বা নতুন এক অদৃশ্য শক্তির সঙ্গে মানুষ পরিচিত হচ্ছে, সেখানে আমরা দেখেছি বহির্বিশ্বে অনেক ধরনের প্রশিক্ষণ, অনেক ধরনের তাদেরকে আপডেট, অনেকভাবে টেকনিক্যালি আপডেট করা, কিন্তু আমাদের দেশে অবশ্যই যথেষ্ট পরিমাণে এইখানে ঘাটতি রয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য? আমার মন্তব্য যার কারণে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হচ্ছেন। না, এটার কারণে তো বটেই, কিন্তু যেগুলো প্র্যাকটিক্যাল বললাম সেগুলো কারণে তো মেইন। প্রথম কথা, এই রোগটা তো হঠাৎ করে চেপে আসছে, আসলে তো আমরা কেউ জানতাম না, কেউই জানে না এখন পর্যন্ত। কিন্তু বলতে পারেন যে রিসার্চ পর্যায়ে রয়ে গেছে। এই করোনার সম্বন্ধে এখনো ডিটেলস কিন্তু জানে না এখন, মানে বলতে পারেন যে 2-3 দিন পরপরই চিন্তা ভাবনা কিন্তু মানুষের চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম দিকে যা ছিল, ইভেন সোর্সটা কি, প্রথমে ছিল যে বাদুর, সাপের স্যুপ, এই বনরুই, এগুলো থেকে কিন্তু মনে করা হচ্ছে। এখনও কিন্তু ধরা হয়তো বা বাদুর, হয়তো, কিন্তু এখনও কিন্তু কেউ কনফার্ম না। কারণ তার মানেটা হলো আমরা অনেকে কিন্তু জানি পৃথিবীর বড় বড় দেশে কিন্তু হিমশিম খাচ্ছে। যেটা বললেন যে আমাদের প্রশিক্ষণের অভাব ছিল, ডাক্তার না, যার কথা বললেন, যারা বড় বড় দেশ তারাই কি পারছে? আমেরিকার মতো দেশ, আমরা যে পিপি নিয়ে এত বলছি, এ তো সত্যিই তো দরকার। আমেরিকার মধ্যে সে পিপিও পাচ্ছে না। আমি আজকেও দিনের বেলায় কথা বলছি, নিউ ইয়র্কে এমন ক্রাইসিস কুলাতে পারছে না তারা। আমি কিছুদিন আগে আপনি হয়তো একটা পত্রিকায় দেখছেন কিনা, ইউকেতে একজন ভদ্র মহিলা ডাক্তার, উনি একজনের ডাক্তার মাথায় ওই যে আমরা যে ময়লা ফেলি, যে প্লাস্টিকের যে ব্যাগগুলো, সেগুলো আপনি হয়তো দেখছেন না, তাই না, মাথায় পড়ে, ওটা কিন্তু ওদেরও ক্রাইসিস। এটা যে এমন মনে করেন না যে আমাদের বাংলাদেশে আমরা করি নাই, পারি নাই, ঘাটতি, তাই না, এটা তো ব্যাপক মধ্যে ইনফেক্টেড হয়েছে, যার কারণে সামাল দিতে পারছে না, এটা কথা সত্য। হ্যাঁ, কিন্তু আমাদের এইখানে এই 17 কোটি মানুষের দেশে যে 10,000 এখনো পর্যন্ত আমরা যতদূর জানি, এর বাইরে কি আছে যায় না, আমরা সরকারের হিসাবটাই আমরা ধরি, হয়তো আরো বেশি প্রচুর রয়ে গেছে। এগুলো তো যে কটা টেস্ট করা হয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু 10,000, তো অনেকগুলো টেস্ট তো করা হয়নি, এটা তো সত্যই না। যেটা বললেন যে এটা ঘাটতি তো অবশ্যই রয়ে গেছে, কারণ এটা ম্যান পাওয়ারের ব্যাপার, তো টেকনিক্যাল জব, টেকনোলজিও লাগবে এবং ম্যান পাওয়ারও লাগবে, যন্ত্রপাতি এগুলো লাগবে, ল্যাবরেটরি লাগবে। এরকম ওই এটাকে বিএসএল ল্যাব 2 এটা বলে আর কি, BSL 2 বলে এটাকে। এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস, এটা খুব হাইলি, খুব বায়োসেপটিক ল্যাবরেটরি যদি এরকম না থাকে, ওই ল্যাবরেটরি থেকে কিন্তু লিকেজ হয়, রিস্কই খুব। সুতরাং ওইভাবে তো রেডি কেউ ছিল না। এই ধরনের ল্যাবরেটরি আমাদের হয়তো আছে, কিন্তু এটার জন্য স্পেশাল যে ল্যাবরেটরি করোনা, ওই ল্যাবরেটরি থেকেও লিকেজ হয় টেস্ট করতে গিয়ে। প্লাস যে কথাটা বললেন টেকনিশিয়ান সাফিসিয়েন্ট তো আমাদের আসলেও নাই, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এবং আমি যতদূর জানি 2013 পরে বোধ হয়
অনেকগুলো হয়তো পোস্ট খালি আছে, এই ধরনের পোস্ট কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না। এই লোক আমাদের ঘাটতি তো অবশ্যই ছিল, আছে, এখনও আছে। ট্রেনিং যে হচ্ছে না তা না, হয়তো আরও সাফিসিয়েন্ট দেওয়া হলো, পর্যায়ক্রমে কিন্তু ট্রেনিং চলছে না তা হচ্ছে, কিন্তু একেবারেই হচ্ছে না। কিন্তু হঠাৎ করে এই দৈত্যটা আমাদের ঘাড়ে চেপে পড়ছে, তো বলতে পারেন যে আমরা চেপে সামাল বসছে দিতে তো পারছি 2 না। মাস আগে আরো, কিন্তু এর মধ্যেও কেন আমরা এইসব বিষয়ে সমন্বয় করে যথাযথ ব্যবস্থা নিতে পারছি না? আপনি তো টেকনিক্যাল জব, তো ধরেন এই যে একটা ধরেন এটা মেশিন লাগবে, ধরেন পিসিআর যে ল্যাবরেটরিটা, যেটা ল্যাব যেটা লাগে, এটা যেখানে সেখানে তো করা যায় না, স্পেশাল ল্যাবরেটরি লাগে, মেশিন লাগে, যেহেতু বাইরে থেকে আমদানি, তো আমার দেশে তো আর বানায় না। যে দেশ থেকে আমদানি করবেন ওরাও হিমশিম খাচ্ছে, ওরা কিন্তু দিতে পারছে না যা প্রয়োজন, আমরা কিন্তু সব পাচ্ছি, দিলেই যে সাচ্চা যারা পাঠাই দেবে তা কিন্তু হচ্ছে না, সময় লাগছে, অনেক কিছুর অভাব রয়ে গেছে। ইভেন যেমন চায়নাতে প্রথম শুরু হয় তখন অনেক কিছু তো বন্ধ হয়ে গেল, তখন চায়না থেকে আসা, আমাদের তো চায়নার বিশাল বাণিজ্যিক একটা সম্পর্ক তো রয়েই গেছে, লোকজন মানে তারা চাইনিজ অনেক লোকজন আমাদের দেশে কাজ করে, তো সত্য ওই সময় চায়না থেকে যে ওই সময় কথা বলছি, চায়না থেকে যে মাল পণ্য যে প্যাকিং করে দিবে টিবে, যে এই ধরনের লোকেরও কিন্তু অভাব ছিল। এত ক্রাইসিস কিন্তু গেছে, যদিও এখন ওই ক্রাইসিসটা আমরা পার হয়ে যাচ্ছি অনেকটা বলতে পারেন, তারপরেও ঘাটতি অবশ্যই রয়ে গেছে। যেমন আমাদের বললেন একটু আগেই, আমাদের অনেক টেস্ট করা দরকার। যেমন রিয়েল পিকচার 10,000 বললেন, এটা কিন্তু হয়তো বা রিয়েল নয়, আমরা যদি আরও কয়েক হাজার টেস্ট করতে নিঃসন্দেহে পারতাম, real নয়, এতে নিঃসন্দেহে, সমস্যা নেই। তাহলে কিন্তু জিনিসটা হয়তো আরও ক্লিয়ার হয়ে যেত। তারপরে আমাদের যতটুকু সামর্থ্য আছে, যতটুকু আমাদের শক্তি আছে বা টেকনোলজি যাই আছে, আমাদেরকে তো এগিয়ে যেতেই হবে, কারণ আমার তো পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আমার যেমন ঘাবড়ানোর সুযোগ নাই, পিছপা হওয়ার সুযোগ নাই, আমাদেরকে সীমিত সামর্থ্যের মধ্যে দিয়েই কিন্তু আমাদের চলতে হবে, কাজ কিন্তু করতে হবে আমাদের। একটি নিউজ বোধহয় আপনি আজ খেয়াল করেছেন, যে গণমাধ্যমে আসছে যে জামালপুরে সম্ভবত যে কালাই মডেল, যে ওখানে ইউনিয়ন ভিত্তিক যে ব্যবস্থা নেওয়া হয়েছে, ওখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যিনি রয়েছেন তার নেতৃত্বে প্রতি ইউনিয়নে বুথ বসিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে, এবং সেখানে প্রায় 75 জন রোগী পাওয়া গেছে, শনাক্ত করা হয়েছে। এবং স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে 16 জেলার, উত্তরবঙ্গের 16 জেলার মধ্যে এত রোগী পাওয়া যায়নি, সব মিলিয়ে। সেখানে ইউনিয়ন ভিত্তিক এইভাবে জোয়ালোভাবে বুথ বসিয়ে নমুনা সংগ্রহ করার কারণে অনেক রোগী শনাক্ত হয়েছে, এবং সেখানকার ডাক্তাররা বলছেন, চিকিৎসক বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেন নেই? যে শনাক্তকরণ যেহেতু হচ্ছে, নিয়ন্ত্রণও করা সম্ভব হবে। অবশ্যই। তো এইভাবে কেন সমন্বয় করে, সেটাই তো আমি বলছি, সেটা তো করা দরকার। আমি তো এমনও বলছি এক সময় কোনো একটা মিডিয়াতে, যে প্রয়োজনে পড়লে উপজেলা দিয়ে বাড়ি বাড়ি তথ্য নিয়ে যারা সন্দেহজনক আক্রান্ত হতে পারে, বাইরে থেকে বাইরে ফেরত, তার কন্ট্রাক্টে আসছে, এইরকম যদি করা যায়, অনেক দেশে কিন্তু এটা করা হয়েছে। এরকম করতে পারলে কিন্তু আমরা রিয়েলি জানতে পারতাম যে আমাদের আক্রান্তের হার আসলেই কত। যেমন 10,000 বলছি, আসলে হয়তো আরও বেশি, যেটা আপনি বললেন, এরকম যদি প্রত্যেক জায়গায় এটা চালু করা যায়, তাহলে কিন্তু আমরা রিয়েল জানতে পারবো। জানার একটা উদ্দেশ্যও তো আছে। আমরা জানলাম এই লোকটা করোনা, তো ওকে তাকে সাথে সাথে আইসোলেশন করতে পারবো, অর্থাৎ আইসোলেশন করলে তার মাধ্যমে কিন্তু আর ছড়াবে না। এভাবে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এটা অবশ্যই সরকারের করা উচিত এবং করতেই হবে আমাদের, কারণ সামনের দিন তো ঝুঁকিমুক্ত তো আমরা হইনি এখনও, আমরা তো ঝুঁকির মধ্যে রয়েই গেছি, এবং সেটা কয় মাস চলবে কেউ তো বলতে পারে না। আমার WHO তো বলছে যে 2-1 বছর, আগামী বছরও চলতে পারে। সুতরাং আমাদেরকে কিন্তু খেয়াল রাখতেই হবে, কারণ এইটা থেকে ঝুঁকি মুক্ত না হওয়া পর্যন্ত এটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ কিন্তু চালিয়ে যেতেই হবে। যত কষ্টই হোক, যত দুর্গম পথ আমাদের পাড়ি দিতেই হোক, আমাদের কিন্তু উপায় নেই, এটাকে চালিয়ে যেতে হবে। নাহলে তো যদি আরও ব্যাপক আকারে মানুষের মধ্যে ছড়ায় পড়ে, তাহলে আক্রান্তের হার বাড়বে, মৃত্যুর হার বাড়বে, বিশাল ঝুঁকির মধ্যে কিন্তু আমরা পড়ে যাব। তো যেগুলো বললেন, অবশ্যই আমি এটাকে স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আমার মনে হয় এটাকে এইভাবে তাদের ওই মডেলটাকে ধরে আমাদের পুরো দেশের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া উচিত, যাতে আমরা রোগীকে দ্রুত শনাক্ত করতে পারি। তাহলে তাকে আইসোলেট করতে পারবো, করোনামুক্ত করতে পারবো, এবং করোনামুক্ত করার জন্য এই জিনিসটা কিন্তু অবশ্যই একটা বিশাল ভূমিকা রাখবে। কারণটা হলো, এখনও তো ভ্যাকসিন আসে নাই, যদিও ভ্যাকসিন নিয়ে আমরা আশার আলো শুনতে পাচ্ছি, যে সেটা তো এখন তো পরীক্ষার পর্যায়ে, সেটা আসবে, কয় মাস লাগবে, কবে আসবে। সুতরাং ভ্যাকসিন না হওয়া পর্যন্ত আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা তো নিতেই হবে, নাহলে তো আমরা এটার আক্রমণ থেকে তো আমরা কে কখন আক্রমন্ত হয়ে যায়, কারণ করোনা তো কারো দেখে শুনে আক্রমণ করছে না, একেবারে প্রেসিডেন্ট থেকে শুরু করে একেবারে নিম্ন লেভেল লোক পর্যন্ত সবাইকে কিন্তু এই ব্যাপারে সে তো সাম্যবাদী, তাই তো সবাইকে কিন্তু সমাজতান্ত্রিক আদর্শ একেবারে এই আদর্শ তার মধ্যে কিন্তু রয়ে গেছে। সে কাউকে দেখছে না কে কি সুযোগ পেলে আক্রমণ করছে, এই তো কথা আসবে। সেটাই। মোখলেস ভাই, পুলিশের সদস্যরা যেভাবে আক্রান্ত হচ্ছেন তার অনেকগুলো কারণ
যেমন রয়েছে, আপনি নিজেই বললেন যে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, বিশেষ করে বাজারগুলোতে যেভাবে মানুষের ঢল নামে, মানে আমাদের অসচেতনতার কারণে, সাধারণ মানুষের অসচেতনতার কারণে তাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন তারা, প্রশাসনের দেওয়া খাবারগুলা, এইগুলো করতে গিয়ে তারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। আমরা যদিও পুলিশ অধিদপ্তরের পক্ষ থেকে জানি তাদের মাধ্যমে যে আপনাদের পক্ষে দাবি করা হচ্ছে ঊর্ধ্বতন মহল থেকে যে তাদেরকে সব ধরনের সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে, কোনো সরঞ্জামের অভাব নেই। যদি সেটা না থেকেই থাকে খুব ভালো কথা, কিন্তু আর কি ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া যায়? দেখুন, পুলিশ যেভাবে দায়িত্বটা পালন করেছে প্রথম দিকে, ভাইরাস সম্বন্ধে পুলিশের সেই জ্ঞান থাকার কথা না। আমরা নিজেরা, আমি ব্যক্তিগতভাবে ছাত্র অবস্থায় ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে লেখাপড়া কিছু করেছি। আচ্ছা আচ্ছা। এটা মানে আমাদের ডিগ্রির ছাত্রী। তো পুলিশ যেভাবে দায়িত্ব পালন করছিল, তখন আমার নিজের কাছেই মনে হয়েছে যে এই বিপদে কিন্তু পড়তে যাচ্ছে। কারণ এটা তো একে তো এটার একটা ক্যারেক্টার আছে, দ্বিতীয়ত এটা একটা নতুন, তৃতীয়ত এটা একটা প্যান্ডেমিক করার শক্তি সে অর্জন করে ফেলেছে এবং গোটা বিশ্বকে সে আক্রান্ত করে ফেলে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের মানব জাতি সমস্তই ঘরের ভিতর গিয়ে আবদ্ধ হয়ে গিয়েছে একটা অদৃশ্য শক্তির ভয়ে। মানব সৃষ্টির পরে আর কখনো জানা যায়নি, পরে আর কখনো হয়েছে বলে আমার অন্তত পক্ষে জানা নেই। সেই একটা জায়গায় যখন তারা প্রকাশ্যে সবার স্পর্শ করছে, সবার কাছে যাচ্ছে, মানুষকে ঠেলে ঘরের ভিতর ঢোকাচ্ছে, বাজার ঘাটে গিয়ে একজনের সাথে আরেকজনের সংস্পর্শে আছে, হাত মেলাচ্ছে, গাড়িতে উকি দিয়ে জিজ্ঞাসা করছে কই যান, কি সমাচার। তো এগুলো যখন করছে তখনই আমার কাছে যে মনে হচ্ছিল যে তাদের নিজেদের সামাজিক দূরত্বটা মেনটেন করাটা খুব জরুরি দরকার ছিল। এবং তারা যেভাবে ঐতিহ্যগতভাবে যেভাবে তারা দায়িত্ব পালন করে, একখানে থাকে এবং পাশাপাশি থাকে, এক গাড়িতে 7 জন 8 জন করে বসে, এটা তাদের দৈনন্দিন এতদিন ধরে হয়ে আসছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন তো আমাদের ডাইরেকশনটা হলো একমাত্র ওষুধ হলো সামাজিক দূরত্বটা বজায় রাখা। দায়িত্ব পালন করতে গিয়েও তাদেরকে সামাজিক দূরত্বটা কোনো না কোনোভাবে কিছু না কিছু হলেও কিছু দায়িত্বটা ওইভাবে পালন করা দরকার ছিল, যেটা তো হয় নাই। সেটা হয়তো জ্ঞানের অভাবে হতে পারে, একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য হতে পারে। আর বেশি আমাদের যারা আক্রান্ত হয়েছে তারা একেবারেই মানে আমাদের গ্রাসরুট লেভেলের পুলিশ কর্মী, কনস্টেবলরা বেশি করে আক্রান্ত হয়েছে। তাদের ভিতরে এই বোধটুকুও অনেক কম, এবং সেটাকে বোঝাতে গেলে যে সময়টা লাগতো, এই মেসেজগুলো দেওয়ার যে সময়গুলো লাগতো, এই সময়টা তো পুলিশের পাওয়া সম্ভব না। কারণ তাকে এখন লাইনে লাইনে ডেকে সবাইকে 2 দিন 3 দিনের প্রশিক্ষণ দিয়ে সচেতন করানো, এটাও বোধহয় খুবই একটা জটিল অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। কারণ এটা তো একটা ইমিডিয়েট একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, যেটাকে মোকাবেলা করা জরুরিভাবে দরকার। এই জন্যই পুলিশকে রাস্তায় নামতে হয়েছে, মানুষের সাথে কথা বলতে হয়েছে, এবং যাবতীয় কাজকর্ম যা কিছু আছে, যা তার করার কথা না, যে সে কখনোই করে নাই, যেটা নিয়ে তার কোনোই মানসিক সচেতনতা নাই, সেই কাজটি তাকে কিন্তু ক্রমান্বয়ে নিরন্তর দিনের পর দিন ধরে মানুষের সচেতন না থাকলেও তিনি কি ঝুঁকি নিচ্ছেন। অন্তত এটুকু জানেন যে করোনা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি থাকতে পারে, তারপরেও ঝুঁকি নিয়ে মানুষের জন্য, মানুষের সংস্পর্শে তারা যাচ্ছে। এখন যেটা হচ্ছে যে আপনি সাধারণ মানুষের ক্ষেত্রেও দেখেন, মানুষ যে এতদিনে এই খবরটুকু পায় নাই যে করোনা একটি মরণঘাতী রোগ। এইটা মানে একজন একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি ভিক্ষুক পর্যন্ত জানে না, আমার কাছে মনে হয় সবাই জেনে গেছে, সবাই জানে। কিন্তু তারপরেও আপনি দেখেন যে বাজারে জটলা চলছে, মনে হচ্ছে যে উৎসব লেগে গেছে, মানে নিষিদ্ধ ফল খাওয়ার মতো আমাদের ভিতর থেকে এটাকে মানে ঝেড়ে ফেলে দেওয়ার তাড়না আমরা অনুভব করছি। আমরা বাজারে যাচ্ছি, চা স্টলে বসছি, গল্প গুজব করছি, এবং সেই কারণে বাংলাদেশে যারা আক্রান্ত হয়েছে তাদের ভিতরে কিন্তু যুবক শ্রেণীর মানুষের সংখ্যাই বেশি, সংখ্যাগরিষ্ঠ মানুষ। কারণ এরা মানতে চায়নি, এক জায়গায় বসতে চেয়েছে এবং জটলা করেছে, ফলে আক্রান্ত হয়েছে। আমাদের পুলিশ ভাইদের মধ্যেও যারা অসচেতন ছিল, এটা মানতে চায়নি, বুঝতে চায়নি। আমি এখানে অসচেতন বলবো না, যেমন দেশে তো এখন গাড়ি ঘোড়া চলছে না, তারপর অনেকের ধারণা হতে পারে যে, যেমন আপনার যে কজন মারা গেছে পুলিশ সদস্য 5 জন কর্মকর্তা সহ, এসআই সহ, একজন ট্রাফিক কনস্টেবলও রয়েছেন।
তো আমাদের মানুষের ধারণা, সাধারণ মানুষের ধারণা যে দেশে তো গাড়ি ঘোড়া চলছে না, তো ট্রাফিক নিয়ন্ত্রণে বা কী আছে, কিন্তু মফস্বল এলাকাগুলোতে বা জেলা অঞ্চলগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ রিক্সা, ইজি বাইক এগুলো চলছে এবং এগুলোও কিন্তু ট্রাফিক পুলিশকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। আমারই এক কাজিন রয়েছেন খুলনাতে, তিনি কিন্তু তার সাথে কথা হচ্ছে, তিনি কিন্তু বলছেন যে এগুলো নিয়ন্ত্রণ করতে হচ্ছে, পুলিশের যে ট্রাফিক পুলিশের যে কোনো কাজ নেই তা কিন্তু না, এই গাড়ি ঘোড়া চলছে, এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ সদস্যরা কাজ করছে মাঠে ময়দানে এবং তারা আক্রান্ত হচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তাদের ভিতরে কি শুধুই সচেতনতার অভাব, নাকি আর কোনো ধরনের প্রশিক্ষণের প্রয়োজন তাদের রয়েছে? ধরুন, একটা সচেতনতাটা শুধু বলে দিলেই যে সচেতন হয় তা কিন্তু নয়। আমরা পুলিশকে যদি একটা বিষয় একটা মন্ত্র জপ করে দিলাম আর সেটা বুঝে নিয়ে ফিল্ডে গিয়ে প্রয়োগ করবে তা কিন্তু না। তাকে কিন্তু একটা বিষয় বারবার তাকে সচেতন করতে হয় এবং এটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে সচেতন করতে হয়। তারপরে দেখবেন যে বিচ্যুতির কিন্তু কোনো অভাব নেই। এখন আপনি যদি সমালোচনা করতে চান, অনেক বিষয় নিয়ে সমালোচনা করতে পারবেন যে এদের কি শেখায় না, এদের কি প্রশিক্ষণ দেয় না, সবই দেওয়া হয়, তারপরেও কিন্তু বিচ্যুতিটা হয়। কারণ এটা মগজে মননে প্রবেশ করাতে কেউ বেশি করে এটা রিসিভ করে, কেউ কম রিসিভ করে, কেউ হয়তো আদৌ রিসিভ করে না। কিন্তু সেই সময়টা, এই লম্বা সময় ধরে তাদেরকে এটা নিয়ে সচেতন করানো, সেগুলো কিন্তু হয়নি। আর তাদের যদি যথাসময়ে এটা বিরুদ্ধে যুদ্ধ করার যে ইয়েগুলো, কৌশলগুলো, ইকুইপমেন্ট, পিপি বা অন্য গ্লাভস, আমার মনে হয় ওই যে ওই পোশাক যেটা গাউন পিপি, সেটা যত না দরকার তার চেয়ে বেশি দরকার ছিল তাদের এটা গগলস, হাতে তার গ্লাভস, তারপরে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, এগুলো হয়তো বেশি দরকার ছিল, যেগুলো আমাদের হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীরাও সেই সময় যথাযথভাবে এগুলো পায় নাই। আমার শ্রদ্ধেয় ডক্টর আব্দুল্লাহ উনি তো বললেন যে আসলে এগুলো সংকট ছিল সারা দুনিয়া শুদ্ধই, এগুলো তো আমরা তৈরি করি না, এগুলো আমরা বানাই না, এখনো রয়েছে সংকট, আমরা এগুলো বানাই না, এগুলো আমাদেরকে নিয়ে আসতে হয় বাইরে থেকে। তো বাইরে থেকে আনার পথ তখন বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণেই হয়তো বা যথাযথভাবে সেগুলোর সাপ্লাই দেওয়া সম্ভব হয়নি, স্বাস্থ্যকর্মীদেরও সম্ভব হয়নি, পুলিশের কাছেও সেটা গিয়ে পৌঁছে নেয়। এখন তো সেগুলো পৌঁছছে আস্তে আস্তে, কিন্তু পৌঁছার পরেও দেখুন পুলিশের উপর দায়িত্বটা কিন্তু কমলো না। এখন তারা যদি যা কিছুই পাক না কেন, তাকে কিন্তু ঘরের বাইরে যেতেই হচ্ছে, কারণ লকডাউন বা ছুটি আমরা আংশিক মানছি না, আমরা ঘরের ভিতরে থাকছি না। আমাদের এখন অর্থনীতি সচল রাখার জন্য আমাদের ধান কাটতে যেতে হচ্ছে। এই ধান যদি ফসলটা সেটি কাটতে হবে, সেটি কাটতে যেতে হবে, কিন্তু শপিং মলগুলো খুলে দেওয়ার কোনো কারণ, একই ধারাবাহিকতা সাধারণ মানুষের ভিতরে তো চাহিদা নেই যে তারা ঈদ পালন করবে, তারা কেনাকাটা করবে, শপিং মলে গিয়ে অনেক ধরনের জামা কাপড় নিয়ে আসবে, কিনবে, কিন্তু কেন এই শপিং মলগুলো খুলে দেওয়ার প্রয়োজনীয়তা মানে অনুভব করা হলো না? এখন ধরুন, সরকারের তো চতুর্দিকে চিন্তা করতে হয়। আমরা সাধারণ মানুষ চিন্তা করছি যে এই রোগের থেকে পরিত্রাণ পেতে হবে এবং যে কোনোভাবেই হোক পরিত্রাণ পেতে হবে, লকডাউন করতে হবে। এখন আমার যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর মুখাগ্রে অন্ন দেওয়ার মতো অবস্থাটা আমার আছে কিনা, অর্থনৈতিক অবস্থাটা সেই অবস্থায় আছে কিনা, এটা যদি চালু না থাকে 1.5 মাস 2 মাস 3 মাস ধরে যদি আমরা একেবারে পুরোটাই টাইট করে বন্ধ করে রাখি, তার কনসিকুয়েন্সটা কি হবে? এবং সেটার অভিজ্ঞতা তো আমাদের রয়েছে, তিক্ত অভিজ্ঞতা, যে মানুষ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজারে, মার্কেটে। আপনার যদি কোভিডে যে পরিমাণ মানুষ মারা যাবে, খোদা না করুন মারা একজনও না যান, কিন্তু খাদ্যাভাব যদি তৈরি হয়, সেটাও তো চিন্তা করতে হবে যে সেটারও তো একটা মৃত্যু ভয় মানুষের ভিতরে থাকার কথা। এটা তো সরকারকে এই প্রশ্নটা আমি একটু স্যার আপনাকে রাখতে চাই, যে ইফতারির জন্য জিলাপির দোকানগুলো খুলে দেওয়া হলো, ইফতারি বাজার উন্মুক্ত করা হলো, এখন আবার শপিং মল খুলে দেওয়া হচ্ছে, এটা কি মানে একজন চিকিৎসক বিশেষজ্ঞ হিসেবে আপনার মন্তব্যটি কি হবে? আসলে প্রথম কথা হলো যে যদি আরেকটু পিছন থেকে বলতে চাই, আমি বিভিন্ন সময় একটু বলেও আসছি, মানে দুইটাই কিন্তু যেহেতু দুইটা ফ্যাক্টর, যেটা আগে আপনি শুরুতে একটু বলছিলেন, জীবন জীবিকা আর কি, দুইটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত।
জীবনে যদি না থাকে আর জীবিকার কী হলো, আবার যদি জীবিকা কোত্থেকে আসবে, ওটাও মেনটেন না করে তাহলে কিন্তু জীবন রক্ষা হবে না। এই দুটের ডামাডোলের মধ্যে কিন্তু আমরা আসি। যেমন অর্থনীতির কথা যেটা বললেন, যেমন এই যে ইফতারি কথা যেটা বললেন, এই জিলেপি বলেন বা ইফতারি খাবে টাবে, এগুলো তো ধরেন একটা সিম্পল জিনিস, এই তো একটা জাস্ট উদাহরণ দিলেন আপনি। কিন্তু আসলে তো মানুষের এখন আমাদের জীবন বাঁচানোটা কিন্তু সবচেয়ে জরুরি সমাজের বিশাল একটা অংশের। বিশেষ করে যারা দিন এনে, আমি বিভিন্ন সময় বলেও আসছি, দিন এনে দিন খায়, তারা এমন লোককে যদি আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন, রাস্তা রাস্তা ঘুরে দেখেন, এখনই যায় দেখেন এই কিছু ত্রাণের আশায় রাস্তায় প্রচুর লোক ঘুরে থাকে, একজন আরেকজনের ঘাড়ে চলে। তারা লকডাউনে কী বুঝে? ফিজিক্যাল, যেটা বললেন সোশ্যাল ডিস্টেন্স, এটা ঠিক না, এটা হলো ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব। কী বুঝে? গাদাগাদি করে। এই ঢাকা শহরে, এই পুরা বাংলাদেশের অনেক জায়গায় অনেক শ্রমিক যারা কাজ করে, একটা ঘর ভাড়া নিয়ে 5 জন একখান থেকে, একটা টয়লেট, একটা বাথরুম, তারা কি বুঝে এসবের টয়লেট, মানে কিসের লকডাউন, কিসের ফিজিক্যাল ডিস্টেন্স, কী বুঝে? ও তো পেট নিয়েই তো অস্থির, দিন আনে দেখলে ভুরি ভুরি লোক, তো এটা কোনো অস্বীকার উপায় নেই। যেমন এই আমাদের মুখলিসুর ভাই একটা কথা বলছিলেন যে গ্রামে গঞ্জের কৃষি নির্ভর দেশ, এবার যে সুন্দর, আমি এই সময় বলে, সে সুন্দর ধান হয়েছে, আপনি যদি লকডাউনটা শিথিল না করতেন, এই ধানগুলো যদি কাটতে না পারতো, ধানগুলো ঘরে না পারতো মানুষ, না একই কথা, তার মানে কিছু রিল্যাক্স আপনি করলেন। সেভাবে কৃষকের শুধু ধান তো না, সে তো আরও ফসল তৈরি, সে শাকসবজি তৈরি করে, সে টমেটো তৈরি করে, সে আলু তৈরি করে, সে পটল তৈরি করে, সে অনেক কিছু বিক্রি করতে পারছে না, ওখানে সেই দিকে দিতে পারছে না। আর আমরা এদিকে কিন্তু দাম বেড়ে যাচ্ছে, আমরা এগুলো পাচ্ছি না, দুই দিক থেকে কিন্তু প্রবলেম। আমরা দেখেন যে এই যে পোলট্রিগুলো দেখেন, ছোটো ছোটো পোলট্রি যে ডিম থেকে বাচ্চা পড়ে, ডিম নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে, মুরগি মরে যাচ্ছে। আমাদের ডিমান্ড আমরা পাচ্ছি না, আর তারা ওদিকে কিন্তু নষ্ট করছে। ডায়েরি দেখেন, আজকেই যদি পত্রিকায় দেখেন, আমি দেখছি দুধ ঢেলে ফেলে দিচ্ছে, তারা একদিকে তার দুধগুলো বিক্রি করতে পারছে না, আবার আরেকদিকে ডিমান্ড আছে আমরা দুধ খাবো, আমরা কিন্তু দুধ নিতে পারছি না। তার মানে তারা ওখানে নষ্ট করছে, সে আমাদেরকে সাপ্লাই দিতে পারছে না। এটা একটা বিশাল কিছু রয়েছে যে অনেক কিছু রয়ে গেছে। জনস্বাস্থ্য আগে নাকি অর্থস্বাস্থ্য? দুটোই লাগবে আমাদের, সব তো উৎফুল্ল। আমরা যদি অর্থ নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য কি দিয়ে হবে? আমরা টাকাই যদি না থাকে, আপনি এত সিক হয়ে গেলেন, সিরিয়াস হয়ে গেলেন, জনস্বাস্থ্য যদি না থাকে তাহলে অর্থ দিয়ে কি হবে? দুটোই লাগবে, দুটোই লাগবে। স্বাস্থ্যও লাগবে, স্বাস্থ্যের জন্যই অর্থ লাগবে, এবং অর্থের জন্য শুধু স্বাস্থ্য না। আপনি যদি অর্থনীতি খারাপ হয়ে যায়, যেমন মাননীয় প্রধানমন্ত্রী এটা বলছেন যে অর্থনীতির চাকা তো সচল রাখতে হবে, তাই তো? যদি অর্থনীতি চাকা সচল না দেয়, সেটা তাহলে আমরা স্বাস্থ্যও থাকবে না, সে রাজনীতিও থাকবে না, সংস্কৃতিও থাকবে না, খুনাখুনি, হারাহারি, লুটপাট, ছিনতাইটি কিন্তু বেড়ে যাবে আলটিমেটলি। আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই, যেটি আপনি শুরুতে পিপি বা গ্লাভসের মান নিয়ে প্রশ্ন তুলছিলেন। এই প্রশ্ন তো সবারই এখন, যারা অভিজ্ঞ মানুষ রয়েছেন, কিন্তু সেই আমি মনোবল রক্ষা করার কথাটি বলছি, জানতে চাচ্ছি এই মুহূর্তে পুলিশ এবং চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের সবার বিষয়টি। সেখান থেকে যদি প্রশ্ন করি যে পিপির মান নিয়ে, বিশেষ করে মাস্ক N95 মান নিয়ে প্রশ্ন তোলা হলো, কয়েকজন চিকিৎসক প্রশ্ন তুললেন। মুগদা জেনারেল হাসপাতালে একজন পরিচালক ডাক্তার, তাকে ওএসডি করা হলো, আরও 10 জন চিকিৎসককে শোকজ করা হলো। চিকিৎসকরা এটা নিয়ে, তারা সম্মুখ সারির যোদ্ধা, তারা এগুলো নিয়ে প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করলেই খড়গ নেমে আসবে তাদের উপরে। এটি নিশ্চয়ই প্রধানমন্ত্রী যেহেতু সব দিকে খেয়াল রাখেন, এটি সব দিকে তো প্রধানমন্ত্রী আসলে খেয়াল রাখার কথা না, বা পারার কথা না, বাস্তবতা। কিন্তু এই যে অতি উৎসাহী মানুষগুলোর কারণে মানুষের, মানে আমি বলছি সম্মুখ সারির যারা যোদ্ধা, তাদের মনোবল ভেঙে যাচ্ছে। আপনি এটি কিভাবে দেখবেন? শুরু থেকে এটি বললাম, এই যে বললেন যে ডাক্তার কেন আক্রান্ত হলো, নার্স কেন আক্রান্ত হলো, যেমন এই যে পিপির কথা যে বললেন, কোয়ালিটি নিয়ে প্রশ্ন করলেন, নিম্নমানের প্রশ্ন করলেন, একজন প্রশ্ন করতে তার আবার ওএসডি হয়ে গেল। তাই এগুলো তো আমার একার বক্তব্য না, এটা জনগণের, সমস্ত ডাক্তারদেরও তো বক্তব্য এটাই, যে তারা যদি ভালো পিপি না পায়, নিম্নমানের পায়, তার প্রোটেকশন তো হচ্ছে না। এবং সেই তুলনায় যেটি নিয়ে প্রশ্ন করা যাবে না, এটা তো আমি ঠিক মনে করি না। প্রশ্ন করা যাবে না, আমি খারাপ জিনিস আমি কি প্রশ্ন করতে পারবো না? আপনার মনে আছে, মানে প্রধানমন্ত্রী একটা বলছিলেন একটা ভিডিও কনফারেন্সে, প্যাকেটে লেখা N95, দেখে নেন, উনি কি না জেনে বলছেন? তার মানে প্রধানমন্ত্রীর তরফ থেকেও তো এই প্রশ্নটা কিন্তু হয়ে গেছে আর কি। ডাক্তার প্রশ্ন করতে পারবেন, আপনি খারাপ জিনিস দিবেন, ওই খারাপ জিনিস নিয়ে আমি জোর করে কাজ করে আমাকে বাধ্য করবেন, আমি আক্রান্ত, আমি তো মানুষ। তাহলে নিশ্চয় যারা এই দুর্নীতি, নিশ্চয় একটা দুর্নীতি হয়েছে, তাহলে এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত অতি উৎসাহী কর্মকর্তা রয়েছেন মন্ত্রণালয়ে, আমি তো মনে করি তাই, তাদেরকে কেন চিহ্নিত করা হচ্ছে না? চিন্তা করা হচ্ছে না, এটা প্রশাসনিক ব্যাপার। কেন হচ্ছে না সে জবাবটা আমি আসলে দিতে পারবো না। আমি কথাটা শেষ করি, যেটা বললেন যে ডাক্তারের কথা যে বললেন, এই কথা অবশ্যই বলতে হবে না। উনি একটা নিম্নমানের কাজ নেই, কারণ ডাক্তার তো মানুষ,
তার বাপ মা নাই, ছেলে মানে অনেক, আমি এমন ডাক্তার অনেকে জানি প্রয়োজনে চাকরি ছেড়ে দেবো, আমরা যাবো না, এরকম তো হতে পারে। জানটা তো আগে, যেটা আপনি বলেন আগেও কথা বলছেন, জীবন জীবিকা, এই ডাক্তারের যদি জীবনই না থাকে, যদি মরে যায়, আক্রান্ত হয়ে যায়, তাহলে তো চতুর্দিক থেকেই বিপদ। এই ডাক্তার মরে গেলে তার ফ্যামিলিতে শেষ হবে, আবার ডাক্তার যদি কিছু হয়ে যায়, রুগীর চিকিৎসাগুলোই বা কে করবে? ধরেন 1 জন 2 জন 5 জন 10 জন, এই যে যেমন কয়েকশো ডাক্তার কিন্তু আক্রান্ত হলো, সবাই যদি কোয়ারেন্টাইনে যায়, সবাই অনেকে যদি মারা যায়, তাহলে রুগীগুলো তো আরও ঝামেলায় পড়ে যাবে। সুতরাং রুগীকে বাঁচানোর স্বার্থেও কিন্তু ডাক্তারদের সুরক্ষা, ডাক্তারদের নিরাপত্তা আরও জরুরি, এবং এটা যথাযথভাবে মেনটেন করা অবশ্যই হচ্ছে। এর মধ্যে কোনো কম্প্রোমাইজ, শুধু ডাক্তার না, যেমন উনি হয়তো পুলিশের কথা বলছেন, আমি তাদের কথাও তো আমি ওদের পক্ষে, শুধু পুলিশ না, আমি বলি অন্যান্য নিরাপত্তা কর্মী তারাও, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী কিন্তু আছে। আমার শুরু থেকে যেদিন লকডাউন করা ঘোষণা করা হলো, আমাদের সংবাদকর্মীরাও রয়েছেন, সংবাদকর্মী যাচ্ছিলাম আমি, তারা কিন্তু, আমি তখনই মনে হয়েছে তারা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেলেন। যদি যথাযথ ব্যবস্থা তারা না নেয়, তাহলে কিন্তু পুলিশে আক্রান্ত হয়ে, ইভেন আর্মি বা অন্যান্য কিন্তু আক্রান্ত হতে পারে। ইভেন যেটা আপনি বলেন সংবাদপত্র কর্মী, তারা ঝুঁকি নিয়ে কাজ করছে না, যেখানে সেখানে যাচ্ছে, নিউজ তাকে থেকে আনতে হচ্ছে, এবং সংবাদপত্রে আছে বলেই কিন্তু আমরাও জানতে পারছি, মানুষ জানতে পারছে পজিশন কি করা উচিত। তার তো একটা বিশাল রোল তো রয়েই গেছে, তারাও তো ঝুঁকির মধ্যে রয়ে গেছে। সুতরাং তারাও কিন্তু ফ্রন্টলাইনের যোদ্ধাই, আমি ওদেরকে বাদ দিয়ে বলতে চাচ্ছি না, সবাই মিলে আমরা, আমাদের সবারই সুরক্ষা, তাদের নিরাপত্তা অবশ্যই জরুরি। শুধু তাই না, আমি তো এটা বলতে, অনেক মানুষের প্রধানমন্ত্রী ঘোষণাও করছেন অবশ্য, যে তাদের জন্য যে ঝুঁকি ভাতা বলেন, প্রণোদনা বলেন, স্বাস্থ্য বীমা বলেন, এইটা যেন মেনটেন করা হয়, তাদের মানে ঘোষণা দিবেন, এবং যেন যথাযথভাবে তাদের কাছে পৌঁছে, তাহলে তারা কিন্তু কাজ করতে উৎসাহ বোধ করবেন, সাহস পাবেন, মনটা ভালো থাকবে। মুখলেস ভাই, চিকিৎসক সহ পুলিশ সদস্যদের ভিতর যে আক্রান্তের যে পরিসংখ্যান, তাতে খুব স্বাভাবিকভাবেই অনেকের ভিতরে এটি ভীতি সঞ্চার করতে পারে, তাদের দায়িত্বশীলতার জায়গায় কিছুটা হলেও একটু ত্রুটি বিচ্যুতি গড়ে উঠতে পারে। তাদের মনোবল রক্ষা করার জন্য আসলে এই মুহূর্তে কি প্রয়োজন করাটা? মনোবলটা তো এটা রক্ষা করার জায়গাটা, এটা একটা তাদেরকে মানসিক সাপোর্টটা দিয়ে দিতে হবে, এবং তাদের কাছে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তারা যেভাবে দায়িত্বটা পালন করেছে, দায়িত্ব তাকে পালন করতে হবে, তবে নিজের সতর্কতাটা অবলম্বন করার কৌশলগুলো সেটাও তাদেরকে শিখিয়ে দিতে হবে। আমরা কিন্তু এখনো ওই পিক জায়গাটায় গিয়েছি কিনা আমরা কিন্তু বলতে পারছি না। আমাদের যারা বিশেষজ্ঞরা ছিলেন, ভাইরোলজিস্ট এবং এপিডেমিওলজিস্ট, তারা কিন্তু বলেছিলেন যে এপ্রিল মাসের মাঝামাঝি আমরা পিকে চলে যাব। আমরা পিকে কিন্তু যাইনি। আবার শুনতে পেলাম যে এপ্রিল মাসের শেষের দিকে পিকে আসবে, সেটাও কিন্তু আসেনি। এখন শুনতে পাচ্ছি যে মে মাসের মাঝামাঝিতে হয়তো বা আসবে, অথবা মে পর্যন্ত পুরোটাই হয়তো বা আমাদের যে কাজ যেটা আছে রেখচিত্র, সেটা কিন্তু সমান্তরাল হচ্ছে না, ফ্ল্যাট হচ্ছে না, এটা কিন্তু একটু একটু করে বাড়ে, একটু কমে, আবার একটু করে বাড়ে। প্রথম এই যে 8 মার্চে আমরা পেয়েছিলাম, আমাদের টেস্ট করে পেয়েছিলাম, প্রথম পেয়েছিলাম 3 জন, আর আজকে এই 4 তারিখ, আজকে সেই সংখ্যা হয়ে গেছে 10 জন। 58 দিনের মধ্যে 3 জন থেকে 10,000 জনের আমাদের আক্রান্ত হয়েছে। আমরা সকল লোককে পরীক্ষা করতে পেরেছি কি পারি নাই, সেটার চাইতেও যতটুকু করতে পেরেছি, সেই পরিসংখ্যান কিন্তু আমাদেরকে বলছে যে এটা কিন্তু ক্রমবর্ধমান, এটা কিন্তু কমছে না। এই জায়গায় যদি দায়িত্ব আরো পুলিশের হয়তো বাড়তে পারে, আজকে বাড়বে তো বটেই, বাড়তে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে প্রস্তুত রাখা, তার মনোবলকে চাঙ্গা রাখা, তাদেরকে যদি বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে আর ধরনের সুযোগ সুবিধা দেওয়া, তারা যেভাবে থাকে, এই 100 বছর ধরে পুলিশের নিম্ন সদস্যরা, তারা এক ধরনের ব্যারাকে থেকে অভ্যস্ত, এইভাবেই তারা থেকে আসছে। 100 বছরেও কিন্তু তার থাকার জায়গাটার কোনো পরিবর্তন হয়নি, এতদিন কোনো অসুবিধা হয়নি। তারা কষ্ট করে হলেও, বিছানা ভাগাভাগি করে হলেও কিন্তু থেকেছে। এখন তো বিছানা ভাগাভাগি করার সময় নয়, এখন তো গাদাগাদি করে এখানে থাকার আর সময় নয়। গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলেছেন। কাজেই তাদেরকে কোনো না কোনোভাবে একটা সহনীয় অবস্থা তৈরি করে দেওয়া দরকার। আমার আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন এটি সবার ক্ষেত্রেই, পুলিশ সদস্যদের ক্ষেত্রে, চিকিৎসকদের ক্ষেত্রে, স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে, যারা ভাড়া বাড়িতে থাকেন, এমন একটু অমানবিক বিষয় নেমে এসেছে যে বাড়িওয়ালারা তাদেরকে বাড়ি ছাড়ার জন্য, ফ্ল্যাট ছাড়ার জন্য খুব তোড়জোড় করছে। পাশাপাশি এই দৃষ্টান্তও রয়েছে, গতকাল একটি খবর এসেছে যে একটি বাড়ির মালিক, যার 35টি ফ্ল্যাট, তিনি ঘোষণা দিয়েছেন যতদিন করোনা থাকবে
ততদিন তিনি কারোর কাছ থেকে ভাড়া নেবেন না। এই জীবনে একটা মানবিক দৃষ্টান্ত, আবার অমানবিক দৃষ্টান্ত রয়েছে আমাদের সামনে অনেক। কোনো এক জেলায় দেখলাম যে পুলিশ কর্মকর্তাকে বাড়ি ছাড়ার জন্য বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে, ইনডিরেক্টলি তার বাড়ির সামনে ময়লা রাখা ইত্যাদি অনেক ধরনের অত্যাচার করা হচ্ছে, মানসিক নির্যাতন। নারায়ণগঞ্জে এক স্বাস্থ্যকর্মী সম্মুখ সারিতে থেকে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, দিতে গিয়ে তিনি নিজে করোনা আক্রান্ত হয়েছে, তার পরিবারের 17 সদস্য করোনা আক্রান্ত হয়েছে। বাড়িওয়ালা বা এলাকার লোকজন তাদেরকে বাড়ি ছাড়ার কথা বলছেন। এই যে একটা আরেকটি অমানবিক দৃষ্টান্ত। সেটা তো আমরা বিভিন্নভাবেই দেখছি। আপনি যে উদাহরণগুলো দিলেন, চিকিৎসককে বাড়ি থেকে নামিয়ে দিলেন, পুলিশ সদস্যদের নামা দিতে যাচ্ছেন, স্বাস্থ্যকর্মীকে সেই এলাকায় ঢুকতে দেবে না, পুলিশে সেই এলাকায় যেতে দেবে না। তো এগুলো মানুষের ভিতরে যেমন নিষ্ঠুরতা আছে, পাশাপাশি ভাবে মানুষের ভিতরে দয়ার্দ্র চিত্তের মানুষও অনেক অনেক আছে। কিন্তু যারা এই অমানবিক আচরণগুলো করছে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা করা যায়? এই অমানবিক আচরণগুলো করছে, রাষ্ট্র কিন্তু একটা ডাইরেকশন দিয়েছে যে বাড়ি ভাড়ার ক্ষেত্রে তাদের ভাড়াটিয়াদেরকে যেন কোনো চাপ প্রয়োগ করা না হয়, এবং যে সমস্ত, এবং এখানে কিন্তু দুটো দিক আছে। মানুষের ভিতরে তার ক্রিমিনালিটির তো কোনো শেষ নাই। আমি কিন্তু অনেক সময় দেখবেন যে আমি ভাড়া দিতে পারছি, আমার কোনো অসুবিধা নেই, আমি ভাড়াটা দিয়ে দিতে পারবো, কিন্তু এই সুযোগটা আমি নেব যে আমি এখন ভাড়াটা দেবো না। এই যে সেগ্রিগেট করা, আলাদা করা, এই জন্যই তখন আবার একটা বিবেচনা, বিচার বোধ তৈরি, জাজমেন্ট করা, এগুলো দরকার হয়ে পড়ে। তো এত জাজমেন্ট তো আমরা এখন করার আমাদের সময় নেই। তবে দেখতে হবে যারা একেবারে প্রান্তিক অবস্থায় আছে, বস্তি এলাকায় আছে, বাড়ি ভাড়া দেওয়ার মতো সঙ্গতি নাই, এটা তো বছর জুড়ে চলবে না, যে 3 বছর 4 বছর, যদিও ফোরকাস্টিংগুলো একরকম। আমরা আশা করছি যে মে মাসটা যাওয়ার পরই হয়তো এটার কাপটা একটা অবনতির দিকে আসবে, হয়তো বা যেতে পারে, আমরা যদি একেবারে গাদাগাদি করে লাফিয়ে ঝাঁপিয়ে রাস্তাঘাট ধরে না ফেলি। আমার মনে হয় যে মে মাসের পর থেকে এটা আস্তে আস্তে, যারা আছেন তারা তো এইভাবেই বলছেন। তো এই মে মাস অথবা জুন মাস পর্যন্ত ভাড়া যদি জবরদস্তি হয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সহযোগিতা নেয়। তাদেরকেও হয়তো বা ডিরেকশন দেওয়া আছে। পুলিশ গিয়ে শুধু যদি বলে যে ভাই বাড়ি ভাড়া আপাতত নয়, তাহলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো আমার ধারণা, আমাকে নিজেকেও দু একটা জায়গায় এইভাবে হস্তক্ষেপ করতে হয়েছে ইতিমধ্যেই, যদিও আমি এখন আর নাই, আনুষ্ঠানিকভাবে তো করছেন, দায়িত্ব পালন করছেন। তারপরেও দেখা যাচ্ছে যে মানুষ বলছে যে ভাড়া দিতে পারছি না, একটু ব্যবস্থা করে দেন, তখন রিকোয়েস্ট করতে হচ্ছে। জি, অনেক ধন্যবাদ মুখলেস ভাই আপনাকে, ধন্যবাদ স্যার আব্দুল স্যার আপনাকেও। দর্শক, শেষ করছি, এটি মনে করার কোনো কারণ নেই যে 10,000 আক্রান্ত হয়েছে, এটি সরকারি হিসাব, এটি বললে অত্যুক্ত হবে না যে এর বাইরে নিশ্চয়ই আরও অসংখ্য পরিমাণ করোনা আক্রান্ত হয়েছেন এর মধ্যে, এবং মৃত্যুর বিষয়টি আর নাই বলি। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমাদের গা ছাড়া ভাব দিলে হবে না। শপিং মল কেন খোলা হচ্ছে, ইফতারির দোকানগুলো কেন খোলা হচ্ছে, এই ধরনের প্রশ্ন থাকতেই পারে। এটি সরকারি উত্তর ভালো দিতে পারবে যে কেন তারা এই কাজগুলো করছে। আমরা অন্তত আমাদের জায়গা থেকে, যার অবস্থান থেকে আমরা সচেতন থাকবো, এটুকুই আমাদের দাবি, এটুকু আমাদের আহ্বান, এটুকু আমাদের অনুরোধ সবার প্রতি। শুভরাত্রি।